অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন গীতিকবি, সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরে আমি বলবো জনপ্রিয় উপন্যাসিক, কথাশিল্পী লতিফুল ইসলাম শিবলি। শিবলি ভাই, গত বছর আসমান নিয়ে কথা বলছিলাম আপনার সাথে। এবারের উপন্যাস রাখাল, এবং এই যে মানে আমি বুঝতে পারি যে একজন লেখকের আসলে কী পরিমাণ কষ্ট এবং গবেষণা করতে হয়। আপনার বইয়ের, আপনার আসমান পড়েই বুঝেছি তার যে ধরন, সেটা ছিল এক মানে মধ্যপ্রাচ্যের একটা গল্প, মোটামুটি গোয়েন্দা স্টাইলে, যেটাকে প্রচুর রিসার্চ করে যেটা লিখতে হয়েছে। এবারের উপন্যাস রাখাল নিয়ে যদি বলেন। রাখালের প্রেক্ষাপটটা আসলে জানা প্রেক্ষাপটের মধ্যে একটা অজানা অধ্যায় আছে। লাইক 1829 সালের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নামে একটা কুপ্রথাকে বন্ধ করেছিল, কিন্তু এই প্রথাটা বন্ধ করার পেছনে একটা খুবই মর্মদন্ত কাহিনী আছে। এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা ছিল, যে তৎকালীন সময়ের হিন্দু সমাজের ভিতর থেকেই প্রবলভাবে প্রতিরোধ এসেছিল যাতে এই সতীদাহ প্রথাটা যাতে বন্ধ না হয়। তো আমার আসলে মূল জায়গাটা ছিল হচ্ছে ওই জায়গাটা, আমি ওই জায়গাটাকে ধরেছি, যে জায়গাটা বেশি মানুষ জানে না। মানুষ শুধু জানে যে এই প্রথাটা বন্ধ হয়েছিল, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে একটি সংস্কার আন্দোলন হয়েছিল, এবং সেই সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে এটা বন্ধ হয়েছিল। তো বন্ধ হওয়ার আগের যেই প্রবল প্রতিবন্ধকতা সেই সময়, এবং হিন্দুদের ভিতর থেকে প্রবল প্রতিবাদ উঠেছিল যে আমরা এই প্রথা বন্ধ হতে দিব না। মানে এটা তো মানে ইট ওয়াজ দেয়ার ওয়ারশিপ, রাইট। তো ওই সময় একটা গ্রুপ ছিল যাদেরকে বলা হতো ধর্মসভা। রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজ একদিকে, আরেকদিকে হচ্ছে ধর্মসভা। এই দুই সমাজের ভিতরে এই দ্বন্দ্ব, এবং এর ভিতর দিয়ে একটি আমি দেখিয়েছি যে একটি মানে আইন করে নিষিদ্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো এই ঘটনাটা ঘটেছে। আমি বলতে চেয়েছি এখানে দ্য লাস্ট ভিকটিম অফ সতী, মানে সর্বশেষ ঘটনাটার বর্ণনা হচ্ছে এই রাখাল উপন্যাস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিবলি ভাইয়ের হাতে কিন্তু কলম, উনি আসলে অটোগ্রাফ দিচ্ছিলেন। তার মধ্যে থেকে আমি টেনে এনেছি লতিফুল ইসলাম শিবলিকে নতুন করে পরিচয় করা তার কিছুই নাই। অনেক মুখে মুখে ফেরা গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলি। এবং আমি যদি ভুল না করি, বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে আপনার যাত্রা শুরু, এবং বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস আপনি লিখেছিলেন। শিবলি ভাই, গান তো লিখছেন দীর্ঘদিন ধরে। গানের এক ধরনের জনপ্রিয়তা আপনার আছে, আপনার কবিতার জনপ্রিয়তা আছে। আপনার প্যারিসের চিঠি আমরা মঞ্চে পড়েছি, অনেকেই এই কবিতা পড়েছে। লেখালেখির যে জনপ্রিয়তা, যেটি আপনি গত কয়েক বছর ধরে টের পাচ্ছেন, সেটি কেমন অনুভব করছেন? উপন্যাস লেখার পর থেকে এখন আর আমি আসলে নিজেকে অন্য কোনো পরিচয় করাই না। সব জায়গায় বলে আচ্ছা এখন আমি উপন্যাসিক, ইভেন দো আমি চাই না যে আমার এই পুরোনো রেফারেন্স টেনে এনে মানুষ আমার বই পড়ুক, এটাও আমি চাই না। আমি চাই যে আমার একটা বই আরেকটা বই পড়তে উদ্বুদ্ধ করবে, আমার একটা বই আরেকটা বইকে টেনে নিয়ে যাবে। আমি আসলে এটা এনজয় করছি খুব। যার ফলে ওখানে বসে আমার কাউন্টারে বসে অনেক সময় আমি সেলসম্যানের মতো বই বিক্রি করি। এই গল্পটা এরকম, এই গল্পটা এরকম। ও তখন জানেও না আমি কে বা কে, আমার হিস্ট্রি কি। অনেক সময় এবার কখনো এরকমও বলি, যাচ্ছি এই বইটা আপনি নিয়ে যান, যদি পড়ে না ভালো লাগে তাহলে আমাকে পয়সা ফেরত দিয়ে দিবেন। পরেও দেখা গেছে 2 দিন পর আবার আসছে, ভাই আপনার নেক্সট বইগুলো দেন। এরকম আমি ওখানে ফেস করছি, মানে আমি এটা এনজয় করছি খুব। এরপরের লেখাটি নিয়ে যদি আমাদেরকে বলেন। পরের লেখাটি আমি একটু গোপন রাখতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি খুব এক্সক্লুসিভ একটা সাবজেক্ট বেছে নিয়েছি, কারণ আমার, তুমি যদি 4টা উপন্যাস খেয়াল করো, 4টা উপন্যাস সব ইউনিক মানে টপিকস। লাইক আজ তুমি যদি দারবিশের কথা বলো, দারবিশ 60s 70s 80s এর এন্টি কালচারাল রেভলিউশনের উপরে। তারপরে দখল হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে। আসমান হচ্ছে গ্লোবাল জিহাদ, সেন্ট্রাল এশিয়ান জিওপলিটিক্স, বাংলাদেশের রক মিউজিকের উত্থান, 90s এর ঢাকা, আফগানিস্তান, গুয়ান্তানামো বে। তারপরে ওই অর্থে কিন্তু এটা একটা ইউনিক সাবজেক্ট। এখন রাখাল এটাও একটা ইউনিক সাবজেক্ট। এরপরে গল্পটা আমি আসলে এখন জানাতে চাচ্ছি না, এটা একটু আমি রহস্য রাখতে চাই, মানে একদম শেষ মুহূর্তে জানাবো। মানে আপনি আমাকে জানালে কিন্তু ভালো করতে। না মানে এইটুকু জানিয়ে রাখে যে এটা খুব এক্সক্লুসিভ একটা হবে। এবং আপনার আমাদের পাঠকদের জন্য যদি একটু বলেন যে এই উপন্যাসের ক্ষেত্রে আপনি রিসার্চ ওয়ার্কটা কিভাবে করেছেন। আমি আসলে মানে আমার লাস্ট 4টি উপন্যাসের যদি আমার মানে ব্যাক স্টোরি যদি তোমাকে বলি, তাহলে আমি সারা বছর ধরে ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে ওই নভেম্বরে আমি লিখতে বসি। মানে মোটামুটি আমি সারা বছর একটি উপন্যাসের পিছনেই থাকি, যার ফলে বছরে একটা মাত্র করে বই বেরোয় আমার। যদি আমার পাঠকরা এখন সবাই চায় আমি অ্যাটলিস্ট 2টা করে যদি বই। আপনার কবিতার বই আমরা কবে পাবো, বা আপনার কবিতার পাঠক যারা? বেশ কিছু কবিতা জমে গেছে ইনশাল্লাহ। এই বছরই মানে এই বছর মানে 2020-তে ইনশাল্লাহ কবিতার বই আসার মানে সম্ভাবনা আছে।
অভিনন্দন শিবিল ভাই, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মানে বই প্রহরের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বই প্রহরে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক গীতিকবি লতিফুল ইসলাম শিবলির সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে। যারা দেখলেন এই আয়োজনটি, সবাইকে অনেক ধন্যবাদ।